আচ্ছা, আমরা এবার হচ্ছে সর্বশেষ আজকে শ্রেণীর শৃঙ্খলা, নতুন পৃষ্ঠায় যান। শ্রেণীর শৃঙ্খলা রক্ষা। আমরা সবাই মাল্টিগ্রেডেড, মানে একাধিক শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে পড়াই, তাই না? শিশু প্রথম দ্বিতীয় 3 শ্রেণীর শিক্ষার্থী থাকে। আমরা এজন্য ওদেরকে নিয়ে পড়াতে বেশ টাফ সময় পার করি। পুরোটার সময় মাথা ঠিক রাখা মুশকিল। আমি আজকে দেখেন মাত্র 5 ঘন্টা পড়াতে গিয়ে মাথা ধরা দেওয়ার অবস্থা, আপনাদেরকে 2 ঘন্টা পড়াতে গিয়ে দেখবেন মাথা চুলছে আমার অবস্থা। তারপরে আপনারা পারেন, এজন্য আপনাদের মন থেকে অভিবাদন, মন থেকে শুভেচ্ছা। শ্রেণী শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বসানো, সঠিকভাবে বসানো। আমরা সঠিকভাবে শিক্ষার্থীদেরকে বসাতে পারবো। আমাদের কিন্তু শিক্ষার নিয়ম হচ্ছে আকৃতি হবে ইউ। এখানে ইউ মানে এদিকে লম্বা হবে 22 ফুট চড়, এদিকে লম্বা হবে 22 ফুট চড়, চওড়া হবে 4 ফুট, এখানে চওড়া হবে 4 ফুট, এখানে হবে 6 ফুট, আর এই জায়গায় চওড়া হবে 4 ফুট। তার মানে আমার ঘর হতে হবে, যদি বায়োলজিক বই, আমাদের ঘর হতে হবে এদিকে 4 ফুট 22 ফুট 26 ফুট, আর এদিকে বোর্ড রাখার জন্য একটু জায়গা, মানে প্রায় লম্বায় 30 ফুট আর চওড়ায় হচ্ছে 4 4 8, আর মাঝখানে ধরে 2 ফুট গ্যাপ, অর্থাৎ 10 ফুট। তারপরে চওড়ায় 10 ফুট আর লম্বায় হতে হবে 30 ফুট, এরকম ঘর বানাতে হবে বায়োলজিকের জন্য। তাহলে আমার শিক্ষার্থীরা বুঝতে পারবে 30 জন বা 40 জন, ঠিক আছে? ইউ আকৃতিতে লম্বায় 30 ফুট, চওড়ায় 10 ফুট, এরকম একটা ঘর বানাইতে হবে। এবং ঘরের চালা যদি দেই তাহলে তো জায়গা নাই, আমরা 4-5টা ঘিরে দিলে মাঝখানে যাতে বাতাস চলাচল করতে পারে, মধ্যে একদম ঘিরে লাগাই দেবো, একটু গ্যাপ রাখবো, বাতাস যাতে চলাচল করতে পারে, বরফ কম লাগবে। আর যদি টিন দেই, প্লাস্টিকের টিন মধ্যে একটা, তাহলে আলো অটোমেটিক্যালি ঢুকবে। আম গাছ চালাই হলে এমনি চালা দিলেই হবে। বায়োলজিক করতে হলে মানে 3 থেকে 5 দিতে হলে ঘর বানাইতে হবে। আচ্ছা, এটা নিজেদের দায়িত্ব করতে হবে, মানে শিক্ষার্থীদের আশা থেকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। তো যাই হোক, আমি যেটা বলছি, এখন যে কেন্দ্রে আছে যতটুকু, সেই জায়গায় আমাদের বসাতে হবে সঠিকভাবে। আমরা বলি ডানে শিশু, বামে প্রথম, পেছনে দুই। কারণ হচ্ছে শিশু আর প্রথম ছোট ছোট হয়, পাশাপাশি দিলে মারামারি করবে না। জি, ওদের সামনাসামনি দিলে মাঝখানে একটু গ্যাপ থাকে, মানে চলে যেতে পারে না। আর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা মাঝখানে থাকলে ওরা একটু উচ্চতায় লম্বা, দূর থেকে দূরে থাকলে ওরা কিন্তু আপনার বোর্ডটা দেখতে পাবে। আলটিমেটলি আপনাদের এই আকৃতি করার অর্থই হচ্ছে সবাই যাতে আপনার বোর্ডটা দেখতে পায়। চার যখন পড়াবেন বোর্ডে নিয়ে এসে পড়াবেন, এমনি হয়তো চারপাশে শুনবে, অনেক সময় এমনি ঘাটটা ঘুরে দেখবে, সমস্যা নেই। পড়াবেন তখন এই জায়গায় দেয়ালে পড়াবেন না, দেয়ালে আছে দেয়ালে গিয়ে পড়াচ্ছেন, খুলে দেয় বোর্ডের কাছে, মানে সামনে যাতে সবাই দেখতে পায় দিয়ে পড়াবেন। হ্যাঁ, বুঝেছেন? তাহলে আমার বসানোটা সঠিক হবে। ডানের দিকে কাকে বসাইতে বললাম, কোন শ্রেণী? ঠিক আছে, যারা হাইটে ছোট তারা সামনের দিকে থাকবে, পিছন থেকে নিজের মতো দেখতে হবে, যাতে অটোমেটিক্যালি দেখতে। ঠিক আছে, তারপরে সুন্দর মতো ব্যাগ, খাতা, জুতা সঠিকভাবে রাখা, এটা চর্চা করতে হবে। ব্যাগটা নিয়ে এসে ধপ করে ফেলে দিচ্ছে, তখন খাতা বের করছে, ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে এটা করতে পারেন। নিয়ম আমাদের খুব ভালো একটা পলিসি ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠানে, ওদের ওখানে তার সামনে কোনো ব্যাগ থাকবে না, এসে প্রথমেই সবাই সব বইগুলো বের করে সামনে গুছিয়ে রেখে দিলে ব্যাগটার পেছনে নিজের চেয়ারে। আপনাদের চেয়ার গুলো দেখেছেন কিনা, এগুলোদের চেয়ারে প্রত্যেকটা চেয়ারের সাথে ব্যাগ নিজের পেছনে রাখবে। আমাদের সেখানে যখন ইউনিভার্সিটিতে বসাতে যাবে পেছনে একটু জায়গা থাকবে, হয়তো ব্যাগ থেকে সব বই আর কলমটা বের করে ব্যাগটার পেছনে রাখবে। এভাবে রাখলে ব্যাগটা শুধু গুছিয়ে থাকবে বইটার সামনে, কারণ ব্যাগ আর বই থাকতে আমার অত জায়গা নেই। খাতাগুলো গুছিয়ে রাখবে, একটা খাতা লেখা শেষ হলো, আছে খাতাগুলোর একটু যত্ন বললেন যে
ক্যালেন্ডার দিয়ে হোক বা মোটা কাগজ দিয়ে হোক একটু মলাট করে বাঁধা। তারপরে হচ্ছে জুতাটা ছোট করে রাখা, একটা বর্ষ থেকে 10 থেকে জুতাটা ছোট করে রাখতে হবে। যে ছেলেটা আরেকজন জুতা নষ্ট করতে মানে জুতা পাড়া দিয়ে না যাওয়া, জুতা বাঁকা হয়ে গেছে ওকে দিয়ে জুতাটা সোজা করা হবে। ঠিক আছে? আচ্ছা, এই কথাটা একটু পরে আবার বলছি। আপনার স্পিডে শুতে হবে একটু দাঁড়ান। এগুলো লিখে ফেলেন, একটা না এক বসায় না পড়ে। আজকে যেমন একটা না এক বসায় না পড়ে মাঝে মাঝে ওঠা বসা করানো, মাঝে মাঝে নাড়াচাড়া করানো, বাইরে দিতে পারেন। একটা সময় দেন। আপনার একটা জানেন একবার ওয়াশরুমে যাইতে দিলে ম্যাম এক ম্যাম এক ম্যাম এক, আপনি বলুন না, নিয়ম হচ্ছে প্রত্যেকদিন 1 ঘন্টা পড়াবো। 1 ঘন্টা পড়ানোর পরে সকালে ওয়াশরুমে যাবো, 5 মিনিট বিরতি থাকবে, সবাই এখানে তারা আসে পাশে এটা খুবই অপরিষ্কার। তোদেরকে বলে দিবেন এই 10টায় শুরু হবে, 10টার আগেই তোরা যা যে প্রয়োজন সেরে এসে বলবি। 1 ঘন্টা আগে কিন্তু কাউকে উঠতে দেবো একটু কথা ঠিক আছে? আপনি কখন যদি না হন আপনাকে শেখাতে হবে প্রথম দিকে। অনেকে হয়তো ভয়ে কেউ কেউ যখন আমি মনে কোথায় যেন শুনলাম এক শিক্ষা অফিসার গেছেন, তো শিক্ষা জীবিকার সামনে ওই বাচ্চাটা বলতেও পারেনি, ভয়ে মানে পোশাক করে আর কি এক নম্বর করে দিচ্ছে। হ্যাঁ, এরকম ভয় করে বলতে পারেন, এই করলে আবার খারাপ। তাহলে একটা না এক বসায় না পড়ে ওদেরকে কোটবাস করাতে হবে, কোটবাস করাবেন। তারপরে ওখানে পানির ব্যবস্থা রাখবেন। খুব কঠিন না, আপনার বাড়ির জগটাই রাখেন না ভরে, সমস্যা নেই। ওয়াশরুম যদি থাকে অন্তত পক্ষে দেখাই দিবেন যে এদিকে ওয়াশরুম ব্যবহার করার নিয়মটা কি শেখাই দিবেন, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, ক্লাসে শিক্ষার্থীদেরকে ভাগ করে নেবেন। হ্যাঁ, মনে মনে আপনাদেরকে যেমন শিক্ষা সুপারভাইজার একটা ভাগ করে এবং আমরা তাদেরকে নির্দেশ দেই, আপনারা তেমনি শিক্ষার্থীদেরকে ভাগ করে ফেলবেন এ বি সি। হ্যাঁ, এ যারা তারা খুব ভালো, এ কাদের যাদের আগ্রহ আছে, আগ্রহ এবং মেধা উভয় আছে, তারা হচ্ছে এ। আর বি হচ্ছে যাদের যে কোনো একটা আছে, আর সি হচ্ছে যাদের কোনোটাই নাই। মনে রাখছেন, আগ্রহ এবং মেধা এই দুইটা জিনিস যদি থাকে এ গ্রেডে, আর যদি যে কোনো একটা থাকে আগ্রহ আছে মেধা নাই, মেধা আছে আগ্রহ নাই, তাহলে হচ্ছে বি। কোনোটা না থাকলে সি। এরকম শিক্ষার্থী যারা মনে মনে রাখবেন যে এই শিক্ষার্থীরা আমার সি গ্রেডের, তখন মনে মুখে না প্রকাশ করে তাদেরকে গুরুত্ব দিতে হয়েছে। বুঝতে পেরেছেন? বলছে তো আমি বুঝছেন? আচ্ছা, আমার এবিসি গ্রেডের শিক্ষার্থীদের মধ্যে যারা সি গ্রেডের শিক্ষার্থী তাদেরকে আমি একটু বেশি সময় দেবো, তারা লক্ষ্য রাখবো তারা যাতে বি গ্রেডে আসে। তারা বি গ্রেডের শিক্ষার্থী বা মোটামুটি ভালো, তাদেরকে খুব ভালোতে নিয়ে যাওয়া। যারা খুব ভালো তাদেরকে মাঝে মাঝে নেতৃত্ব দিতে দিব এবং তারা যাতে খুব ভালো অবস্থায় বজায় থাকে সেই চেষ্টা করবো। ঠিক তেমনি আমার সুপারভাইজারও আপনারা যারা একটু মোটামুটি লেভেলে আছেন আপনার সি গ্রেডে, তাদের কাছে একটু বেশি বেশি যাবে, বেশি বেশি পরামর্শ দিতে, বেশি বেশি কাজ করে দিতে, যাতে আগ্রহী হয়ে বি গ্রেডে অর্থাৎ ভালো লেভেলে যায়। ভালো লেভেলে যারা খুব ভালো লেভেলে যায়, আলটিমেটলি 5 মাস চেষ্টা করার পরেও যদি খুব ভালো লেভেলে কোনো সুবিধা না যায় তাহলে সে গ্রেড শুরু করবেন। আপনি যদি খুব ভালো লেভেলে 2 মাসের মধ্যে না যান আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। আর যদি আমাকে আমাদের সিনিয়র এডুকেশন অফিসার টেবিল পর্যন্ত টাইম দিয়েছিল, হয়তো কিছু ভালো করেছি জানি না, তো আমাদের এরকম পলিসি হচ্ছে এরকম। আপনারাও যদি এরকম না করেন তাহলে আপনাদেরকে চেঞ্জ করে দেবেন। শিক্ষার্থীদেরকে 5 মাস থেকে যদি আপনি সঠিক করতে না পারেন, খুবই চেষ্টা করেছি বাবা, তোমার মতো শিক্ষার্থী আমার থাকার জন্য খুবই দরকার ছিল, তোমাকে রাখতে পারলাম না, খুবই ভালো লাগছে, কিন্তু তোমার জন্য আমার কেন্দ্রের মানুষের খারাপ হয়ে গেছে, আমাকে বলেছে তাহলে তোমাকে রাখতে হবে, আমরা আমাকে চাকরি তোমাকে রাখলে আমার চাকরি দাও আর আমার চাকরি রাখতে হতে হবে। তো তুমি একটু বাবা থেকে একটু অন্য সময় আসবে, এটা হচ্ছে তখন যখন আপনি একদমই পাচ্ছেন। এরকম শিক্ষার্থী আশা করি এই যুগে নাই। মানে আমাকে সবার প্রতি ভালো হতে হবে। একটা কথা বলি, আপনার উভয় রূপ থাকবে, এই কথাটা আগে বলে ফেলছি। আপনার 2টা রূপ থাকবে, শাসন এবং সোহাগ। শোনেন, শাসন করার তারই সাথে সোহাগ করে দেয়, এটা তো জানেন তাই না? আপনি শুধু শাসন করলে কোনোদিনই আপনার শাসন শুনবে না। আপনি যাকে ভালোবাসেন তাকে যতই মারেন, ওই যে বলে না মায়ের সন্তান যতই পিটান পরে কান্নার সময় মা বলে
ওই মায়ের কাছে আবার ফিরে আসে। যাও চলো যাও তুই অন্য কারো কাছে, তাও মায়ের কাছে আসে। এই যে কারণ কি, মায়ের কাছে যে সৌভাগ্যটা পেয়েছে। আপনার শিক্ষার্থীকে আপনি অনেক ক্ষেত্রে আবেগিক ভাবে ফিল করেন, না তোমার কাছে তো আমার হচ্ছে না। আমি একটা ভিডিও দেখেছিলাম, বাচ্চাকে বলছে তোমাকে আমরা অনেকদিন ধরে বলছি তুমি আমার কথা শুনতো না, আমি কিন্তু তাহলে আপনি আমার কাছে পড়া চাই তুমি চাও আমি না ম্যাডাম আপনি আমার এখানে আসেন করতে কিনা, তো না আমি কিন্তু পড়া চাইবো না, তাহলে তুমি আমাকে আগের মতো আদর করো না, তুমি আমার কথা শোনো না, তো না ম্যাডাম আমি আপনাকে খুব আদর করবো, আমি আপনাকে প্রত্যেকদিন আমার কথা শুনবো, আমি সঠিক সময় আসবো। বারবার সে নিজে শিক্ষার্থী আগ্রহ করে ফেলছে। এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। সে তখন লাখা থেকে আসবে তো তখন আমার গালে চলে গেল, খুবই ভালো লাগলো। তার মানে শিক্ষার্থীর সাথে আপনার এক ধরনের আবেগিক সম্পর্ক হবে, এবং এই আবেগিক সম্পর্কটা শাসন এবং স্বভাব উভয়ের মধ্যেই পাবে। আপনি প্রয়োজনে শাসন করেন, যে শিক্ষার্থীরা আরেকজনকে মানলো, আরেকজনের দেখা যাচ্ছে অন্যায় করলো, আপনি তাকে শাসন করেন, পরবর্তীতে তাকে আবার সহজ করেন, তাকে আবার বুঝিয়ে দিন দেখো এটা আপনারা আপনাদের পদ্ধতি বলবেন। ওই যে একটু আগে বললাম না যে হয়তো আপনারা তুই বলতে নিজেদের মধ্যে শান্তি পান, শিক্ষার্থীকে কথা বলে কোন একটা গল্প বলে মজা করে তাকে তখন আপন করে নিতে পারেন। আবার এমন কোনো কথা বলতে পারেন যাতে সে নিজের থেকে বুঝে এই কাজটা করা আমার ঠিক হয়নি। ওই যে একটা গল্প আপনারা শুনেছেন, বা অনেক বড় অবস্থায় একটা কলম হারিয়ে গেছিল, তখন সবাই একজন বললো যে আমার কলম হারিয়ে গেছে, এই ক্লাসের একজন গেছে, কেউ দিচ্ছে না। তখন স্যার কি করলো, সবাইকে উল্টা বলতে দাঁড়ায় স্যার সবার পকেট তালাশ করলো, পকেট খুঁজে একজনের পকেট থেকে বেরিয়েছে। পরে তখন স্যার ওই কলমটা বের করে যে যার কলম তাকে দিয়ে দিল, কিন্তু যার পকেট থেকে বেরিয়েছে সে খুব লজ্জা পাচ্ছিল, হায় হায় আমাকে মনে করবে, সবাই আমাকে চোর বলে দিচ্ছে, সেটা কিন্তু স্যার প্রকাশ করে। বহুদিন পর ছেলেটা বড় হয়েছে, স্যার হয়ে গেছে পুরো, এসে দেখছেন একদিন এসে ওই স্যারকে পান মানে কলম বুঝছিল যে ইসলাম আসলে বলছে না কলম কিন্তু ওরকম করে কলম বুঝি করে বুকে জড়ায় ধরে বলছেন স্যার আমাকে চিনতে পেরেছেন, মাত্র আমার চিনতে পারিনি তুমিকে। বলছেন স্যার আমি ওই ছেলেটা যে ছেলেটাকে আপনি সেদিন মানুষের হাতে অপমান হওয়া থেকে আপনি বাঁচিয়েছেন, আপনার কি সেবা করা লাগবে আপনি সেদিন আমাকে একটা বিশাল শিক্ষা দিয়েছেন এবং মানুষের কাছে লজ্জা হওয়া থেকে আমাকে বাঁচিয়েছেন। আমি কিন্তু নিজের থেকে শুধরে গেছি। আপনি যদি সেদিন হয়তো আমাকে সবার সামনে বলে দিতেন তাহলে কিন্তু আমি শুধরাতাম না, বরং আমি আরো বেশি রাগ করে আমি আরো বেশি অন্যায় করতাম। কিন্তু আপনি আমাকে সবার সামনে প্রকাশ না করে দিয়ে, আমাকে চোর পাতি বা সমাজের চোর হিসেবে প্রতিষ্ঠিত না করে দিয়ে আমাকে এই কাজ থেকে ফিরে আসার সুযোগ দিয়েছেন, এবং আমি শিখেছি যে মানুষের কাছে মানুষকে লজ্জা থেকে বাঁচালে মানুষকে ফিরে আসবে, এবং এটা অনেক ভালো কাজ। বিভিন্ন ভাবে আপনি কিন্তু শিক্ষার্থীদের শত্রু না। আপনি কি শিক্ষার্থীদের শত্রু? কখনো ঝগড়া করতে গিয়ে ওদের লেভেলে নামবেন না, এমন ভাবে ঝগড়া করবেন না মানে ওর সাথে আপনার মারামারি। আমরা কিন্তু লেভেলে নেমে যাই, বিশেষ করে বড় মেয়ে শিক্ষার্থী আর ম্যাডামের মধ্যে এই বিষয়টা হয়। ম্যাডাম আর মেয়ে শিক্ষার্থী বিশ্বাস করেন, মানে এগুলো বলা ঠিক না, মানে তারা ঈর্ষা হিংসার বিষয়ে সাদা গোজা এইসব বিষয়ে নিয়ে হিংসা করে, শিক্ষার্থীদের ম্যাডাম খুবই খারাপ, কিন্তু এগুলো পরে আছে। আমি এটা এজন্য বলছি যে আমাদের মনে রাখতে হবে আমরা সবসময় সেবিকা, আমাদের সবসময় নিজেদের অবস্থানটা বজায় রেখে তাদের সাথে ডিল করা, তাদেরকে আবেগিক বন্ধনে বেঁধে রাখা এবং তাদের শাসন সহায়ক উভয়টাই করা। কোনো ক্ষেত্রেই নীতিতে ছাড় দেবেন না। আপনি নীতিতে অবশ্যই কঠোর হবেন, প্রয়োজনে আপনি ওর জরিমানা করে নিজের পকেট থেকে জরিমানা দিবেন, কিন্তু আপনার জরিমানার নিয়ম যদি চালু করেন জরিমানা দিতেই হবে। এক পুলিশ সার্জেন্ট নতুন, তার কাছে বাইক ধরেছে, কেস দিয়ে দিল। এখন ওই বলছে যে ভাই আমি আপনার পরিচয় দিতে বের হলো ওই ক্যাম্পাস যেখানে লেখাপড়া করেছে ওই ক্যাম্পাসেরই ছোট ভাই। তখন পুলিশ সার্জেন্টটা কি করেছে, নিজের পকেট থেকে ওই ছোট ভাইয়ের কেসের টাকাটা দিয়ে দিয়েছে, 2000 টাকা দেখতে বলছে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। এই গল্পটা আমি নিজে শুনেছি, কোথায় যাবো ঢাকায়। তার মানে কি নীতিতে ওই সার্জেন্টটা ভালো, নীতিতে কঠোর, কিন্তু আমি আমার ছোট ভাই প্রথমবারের মতো যুদ্ধ করেছে এবং আমি কঠোর করে দিলাম। হ্যাঁ, নীতিতে আমার কঠোর থাকতে হবে। আমার নীতিতে যদি আমি কঠোর না হই তাহলে কিন্তু আমি কখনোই শৃঙ্খলা বজায় রাখতে পারবো না। নীতিতে কঠোর হতে হবে আপনার সন্তানদের উপরে। আপনার ওই সন্তানকে আপনি ওই ভুল করে এসে মারলো, আপনার এই সন্তানকে আপনি ভালোবাসেন, আপনি মারলেন না, এই সন্তানটা সারাজীবন আপনার মনে রাখবেন। হয়তো আপনি বেশি ভালোবাসেন কিন্তু এটাও মারেন, আসলে চাইনি বুঝতে আসলে এটা হয়তো অনেক বড় বড় বুঝতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে নিজেদের কঠোর হতে হবে। আচ্ছা,
আমাদের কিন্তু মাঝে মধ্যে শিক্ষার্থীদেরকে শাস্তি দেওয়া লাগে। আমাদের শাস্তি বা শাস্তি কথাটা শাস্তি বলবো না, আমরা বলবো যে সেনাবাহিনীতে একটা কথা আছে পাঙ্গা। 1 মিনিট দেরি করলে ওই পুরো মাঠটা 30 বার পাক দিতে বলে, ঘুরতে বলে। ঠিক তেমনি দেরি করে আসছে, ওকে ধরেন একটা কাজ দেন, যেই কাজটা শারীরিক ব্যায়াম অথবা লেখাপড়ায় উপকারী হয়। ঠিক আছে, একদম শেষের দিকে আমরা চলে আসছি। অর্থাৎ আমরা শাস্তি তো বলবো না, নিবর্তনমূলক কোনো আইন, মানে তাকে নিয়মে বাধ্য করার জন্য যদি কোনো কিছু করতেও চাই, তাহলে আমাদের করতে হবে শারীরিক ব্যায়াম বসে কোনো কিছু যেতে। যেমন আমরা আগে কান ধরে করতে পারি না, কিন্তু একটা ভালো কাজ। কান না করতে হলেও দরকার হলে এইভাবে বসতে হবে, কান ধরা এখন অপমান এইভাবে হোক, অথবা বলবেন এমনি দরকার বসতো, বা তুই হচ্ছে 10 বার আমার সোনা বাংলা বাকি এটা লেখো। মানে এমন কাজটা দিবে যে কাজটা লেখাপড়ার কাজও হইলো প্লাস খাটুনিও হইলো। বুঝতে পারছেন? যেমন আজকে একজনকে যে রেজুলেশনটা লেখায় নিচ্ছে আমার কাছে, এটা ধরেন আগ্রহের ভিত্তিতে হচ্ছে, তখন হয়তো স্বাস্থ্যের ভিত্তিতে হতে পারে। যে দিতে আসবে সে সকল বাজার প্যাকেটিং করবে, সে হয়তো আজকে রুমটাই এইরকম, হয়তো আজকে যে দেখতে আসবে সে প্রত্যেকদিন রুমটা গুছায় চটকা সবগুলো শুরু, এরকম নিয়ম করে দিতে পারেন। এবং সেটা অবশ্যই অপমানমূলকের চাইতে শারীরিক ব্যায়ামমূলক অথবা লেখাপড়ায় যাতে ভালো হয় এমন। আচ্ছা, ক্লাসের পড়া ক্লাসেই করার চেষ্টা করবেন। শ্রেণী শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ক্লাসের পড়া ক্লাসেই, এগুলো কিন্তু শ্রেণী শৃঙ্খলা ভালো থাকে, ওরা আগ্রহ হয়। আপনি যদি পড়াটা আদায় রাখেন, বাঁধিয়ে রাখেন, আটকে রাখেন, ওরা পড়ার অগ্রগতি দেখতে পায় না, তখন তাদের ভালো লাগে না আসতে। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, সমতা ও সাম্য বজায় রাখবেন। সমতা ও সাম্য বজায় রাখা, তার মানে ধরেন এ গ্রেডে অর্থাৎ যারা ভালো পারে তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করছেন, আরেকজনকে করছেন না, এরকম মাথাতে করতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে তাদের মধ্যে সমতা রাখতে হবে, সমান সমান দিলে। যখন দুইজন একই রকম, দুইজনকে একই চোখে দেখতে হবে। যখন ছোট বড় আছে ওকে একটু বেশি দিতে হবে, এবং খুবই দুর্বল তখন ওকে একটু বেশি দিতে হবে। সাম্য মানে হচ্ছে যার যতটুকু দরকার, সাম্য মানে হচ্ছে যার যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া, আর সমতা হচ্ছে সবাইকে সমান চোখে দেখা। ঠিক আছে, কখনো কখনো সমতার চোখে দেখতে হবে, কখনো কখনো সাম্য বজায় রাখতে হবে। ঠিক আছে, অভিভাবক আসলে অভিভাবকদের ব্যবস্থাপনা করতে হবে। অভিভাবক ব্যবস্থাপনা, অভিভাবক, তারপরে যে পিচ্ছি শিক্ষার্থী আসবে, একদম শিক্ষার্থীদের ছোট ভাই ছোট বোন, হ্যাঁ পিচ্ছি বা ছোট শিক্ষার্থী, আচ্ছা দেখো ছোট শিক্ষার্থীদের ব্যবস্থাপনা মানে আপনার শ্রেণীতে ওরা আসলে শ্রেণীতে বিঘ্ন ঘটে। যেমন কালকে চাইতে আজকে একটু ভালো লাগছে, আজকে বাচ্চা ভালো কম আসছে, মানে একটু সিস্টেম করতে বেশি লাগে। তার মানে কি আমাদের ব্যবস্থাপনা করতে হবে। অভিভাবক আসলে অভিভাবকদেরকে প্লিজ দয়া করে পাশে বসায় দেবেন, যে আপনাদের শিক্ষার্থীদেরকে আপনারা এখানে রাখেন। শিক্ষার্থীদেরকে পুকুরে ছেড়ে দিয়ে যদি আপনি ধরে থাকেন সারা জীবন এখানে শিখতে আসছে, আপনি আসছেন অভিভাবক, আপনি সচেতন অভিভাবক, আপনি একটু পাশে বসে থেকে দেখেন, এক সিরিয়ালে আপনারা বসে থাকেন, আর আপনাদের বাচ্চাদেরকে আমরা পড়াচ্ছি, কখনো কোনো কিছু ভুল হলে পরে বলেন। শিক্ষার্থীরা এক জায়গায় থাকবে, অভিভাবকদেরকে এক জায়গায় বসবে, কখনো অভিভাবকরা নিয়ে বসতে দিবেন না। এটা করলে কি হয়, অভিভাবক বারবার একটা পড়া ধরবেন, অভিভাবক তখন বলে এই তুই বলে দুইয়ের ঘরে নাম তুই বল, অভিভাবকই বলে দিচ্ছে শিখবে। আর এমনই নর্মাল মানে কি বলবো, এমনই শিক্ষার্থীরা বলতেই পারে না। সব শিক্ষার্থীদের নাম দেখতে ভালো লাগে, গেলে বারবার ওকে দাঁড়ায় দিবে, মানে বলে যায় কিছু বলতেও পারে না, আর খালি ওকে দাঁড় করাই দিবে, আর ওকে ধরতে দেবে। অভিভাবক ব্যবস্থাপনায় দক্ষ হবে, শ্রেণী কিন্তু কন্ট্রোলে থাকবে। আরেকটা বিষয়, যারা শিক্ষিত অভিভাবক, লেখাপড়া জানা, স্বাক্ষর অভিভাবক, শিক্ষিত সবাই স্বাক্ষর মানে লিখতে পড়তে পারে, এটাকে বলে স্বাক্ষর। নতুন সহায়তা, নতুন বফল আলাদা স্বাক্ষর, লিটারেট লিখতে পড়তে পারে, এরকম অভিভাবক যদি আসে মাঝে মাঝে তাদেরকে মূল্যায়নের কাজগুলো দেখেন, যাবে একটু দেখেন আপনি এরকম আশপাশে দেখেন। ঠিক আছে, এই কাজটা আপনারা করবেন। সন্তান পিচ্ছি বাচ্চা যদি আসে, তাহলে ওই পিচ্ছি বাচ্চাটাকে যাতে ব্যস্ত রাখে, কাউকে বলবেন তুমি যদি কাউকে নিয়ে আসো, ওই ছেলেটাকে দূরে রাখতে হবে পুরোটা সময়। কিভাবে তুমি মেনটেন করবা, সেভাবে যদি রক্ষা করতে পারো তাইলে নিয়ে আসবা, নাইলে না। মসজিদে নিয়ে গেলে বাচ্চা যদি চিল্লাচিল্লি মানে চিৎকার করে, পুরো মসজিদ ওর মধ্যে খাওয়া হয়ে যায়। কিন্তু একটা মসজিদে আমার সন্তান পিচ্ছি সন্তানটা নিয়ে গিয়ে যদি বসায় রাখে, চুপ করে যদি বসে থাকে, সবাই গিয়ে আদর করে। দেখবেন আমি নিজের বুকে
যদি একটা পিছিয়ে বসে যায় আমি তো সুন্দর করে মাথা কিন্তু যদি আমার পাশে বসে করে মেজাজটা খারাপ হয়, মনে হয় যখন খারাপ ভিতরে একটা তাই মনে হয় না? আচ্ছা, যাই হোক, ব্যাপারটা বুঝালাম এই কারণে আপনাদের কাছে যারা পড়ে শিক্ষার্থী তাদের ছোট ভাই ছোট বোন বা বড় ভাই বড় বোন যদি আসে তাহলে দয়া করে পাশে বসানোর ব্যবস্থা, ওরা যাতে দূরে খেলে যে আসছে কেবল খুব ভালো কথা এই কথাটাকে বাইরে খেলা এখানে আসলে ওরা চুপ করে বসে এটা ম্যানেজ করতে হবে, বলে দিতে হবে, প্রথম দিন আসতে বলে দিতে হবে, না বললে কিন্তু আমরা শ্রেণী কন্ট্রোল করতে পারবো না। এগুলো করার জন্য এগুলো লক্ষ্য নেই। কালকে একটা এগুলোর বিষয় হচ্ছে আর দুটো পয়েন্ট, তাহলে আপাতত শেষ, আরো অনেক হাজার লেখা যায়। দুটো পয়েন্ট, একটা হচ্ছে কলম পেন্সিল এসব বিষয়ে সতর্ক থাকবেন। খুব স্পর্শকাতর কলম পেন্সিল লাঠি এগুলো কিন্তু অনেক সময় বাচ্চা তো নড়াচড়া করতে গিয়ে ভালো ছেলে এমনি নড়াচড়া করতে গিয়ে চোখ খুলে যায়, ভয়ঙ্কর বিষয়গুলো ছোটখাটো বিষয় ভয়ঙ্কর কিছু হয়ে যায়। এই জন্য এইসব বিষয় ব্যবহার করার সময় খুব চোখে চোখে রাখবেন। কলম ব্যবহার করার সময় অবশ্যই খাপ যাতে মেরে দেয় কলম ব্যবহারের পরে, এবং এই বিষয় নিয়ে কোনোভাবেই একটা সুযোগ দিবেন না। কোনোদিনও যদি চোখে রোপণ করতে দেয় প্রয়োজন হয় শিক্ষার্থীকে সেই দিনে বাদ দিয়ে দেবে। এমন একটা অভ্যাস একজনের কাছে শিক্ষার্থীরা তো একজনের কাছে আরেকজন শিখে, এটা খুব ক্ষতিকর। সত্যি কিন্তু চোখে দিলে চোখে ঢুকে যাবে। আমি কালকে একটা অপারেশন দেখলাম, চোখের মধ্যে পেন্সিলের মিট ঢুকে গেছে এবং সেটা বের করে জি 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 কলম পেন্সিল বিষয়ে সতর্ক থাকবেন। আর সবশেষ হচ্ছে হাত পা ছুঁড়ে যেহেতু তাদেরকে পড়া মাঝে মাঝে একটু একটু লাগবে। হ্যাঁ, একজন আরেকজন খুব অভিযোগ দেয়, ম্যাডাম আমাকে মাইন্ড, ম্যাডাম ওই বলেছে। কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য আর কিছু কিছু ক্ষেত্রে উপেক্ষা করবেন। সব বিষয়ে সব সময় সাড়া দিতে নাই, সব বিষয়ে সব সময় সাড়া দিতে নাই, লক্ষ্য রাখেন প্লিজ। সব বিষয়ে সব সময় সাড়া দিতে নাই। আপনারা যখন একসাথে একাধিক মানুষ কথা বলছেন তখন হয়তো নক দিচ্ছে, কিন্তু একজন যখন আমার সুপারভাইজারের সাথে কথা বলছে বা দুইজন কথা বলছে তখন আমি ওনার দিকে না তাকে আপনার দিকে তাকাচ্ছি বা অন্যদের দিকে তাকাচ্ছি। তাহলে দুইজনের জন্য আমি যদি পুরো ক্লাসটা গুছাইতে গিয়ে 10 মিনিট সময় নষ্ট করে ফেলি তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমার উপেক্ষা করতে হবে। না ভালো এমনি পারে দুষ্টামি করছে, ভালোটা একটু দুষ্টামি করেই ওকে অন্য একটা কাজ দিয়ে ওর কাজগুলো একটু উপেক্ষার চোখে দেখবেন। ও কাউকে ক্ষতি করছে না এরকম না করে ওকে একটা অন্য কাজ দিবেন বা কোনো একটা কাজ দিয়ে ওর পড়াটাও যাতে হয়ে গেল প্লাস ও দুষ্টামি করলো এবং সেগুলো একটু উপেক্ষা করলেন। মাঝে মাঝে একটু লেগে যায়, আম্মু ওকে মারলো, আমি ওকে বলতে বলছি, ম্যাডাম ও বলতে বলছি, ম্যাডাম ও লিখে ফেলেছে, ম্যাডামকে দে। এই কথাগুলো বলবেন যে বাবা আমি যখন পড়াবো বা আমি যখন থাকবো তখন তোমরা সবাই আমার সাথে কথা বলবে, ঠিক আছে? তোমার ও যদি করেও তোমার দেখার দরকার নেই, যখন আমি থাকবো তখন তোমরা দেখবা। তোমাকে যখন আমি দেখতে বলবো মাঝে মাঝে ওদেরকে দায়িত্ব দেবেন, জোড়াই কাজ দিয়ে দলীয় কাজ দিয়ে যে তোমরা দেখো কি কি করলো পরে বলবো। যখন আমি তো তোমাদেরকে বলি তখন তোমরা বলবো। এখন যেহেতু আমি কথা বলছি আমি তো দেখছি ও কি করছে, কিছু বলার দরকার নেই, তুমি তোমার কাজটা করো। বুঝতে পেরেছেন? অর্থাৎ কিছু কিছু বিষয় ধৈর্য ধরা, কিছু কিছু বিষয় উপেক্ষা করা এবং কিছু কিছু বিষয়ে নির্দেশনা দেওয়া, নীতিতে কঠোর হওয়া, পুরো সকল কিছু মিলে আমি চেষ্টা করব আমার মাল্টি গ্রেডের অর্থাৎ শিশু মাধ্যম 3 শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি শ্রেণী শৃঙ্খলা বজায় রাখা। এই জন্য আমার অবশ্যই সময় মতো শুরু করা, সময় মতো শেষ করার বিষয়টা মাথায় রাখতে হবে, সময় জ্ঞানের কথা মাথায় রাখতে হবে। আমার শিক্ষার্থীরা ঠিক মতো আসলো কিনা, তাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, পেটে ক্ষুধা আছে কিনা, ক্ষুধার সময় ঘুমের সময়, দুপুরের পর আমি সারা দিন ঘুমাই। আমার বন্ধুরা দুপুরের পরে ক্লাসে আমি কি স্টাইলে সামনে বসে বসে ঘুমাইতাম ক্লাসে, ভার্সিটির ক্লাসে, হেভি খারাপ লাগছিল। আমার বন্ধুরা সবাই জানে ক্লাসে বসে পড়াইতে পারতো তখন করে আমার জানলার নাম বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুরা ধাক্কা দিত। তো এরকম সময় পড়াইলে আসলে তো ঘুম আসবে। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমার শ্রেণী শৃঙ্খলা রক্ষায় আমার বিষয়ে আমার শিক্ষার্থীদের বিষয় জানা লাগবে। ওদের চাহিদাগুলো পূরণ করার পরে খেলার সময় আমি খালি লম্বা করছি তাইলে তো হবে না। ওদের চাহিদাগুলো পেটে ভাত মানে পেটের ক্ষুধা নির্দিষ্ট করা, তারপরে পরিবেশটা মানে আমার ক্লাসের পরিবেশটা নিশ্চিত করা, সবাইকে সমান চোখে দেখার পরে যদি না হয় তখন তাদেরকে আমি শাস্তি দেবো। এরপরেও যদি না পারি তখন আমি বলছি দুষ্ট গরুর চাইতে সুলভ ভালো। এটা একদম শেষের অবস্থা, কিন্তু আলটিমেটলি আমার কেন্দ্রের অবস্থা ভালো রাখতে হবে। এই সমস্ত কিছুর মাধ্যমে আমি আমার শ্রেণীতে শৃঙ্খলা রক্ষা করতে পারি। এবার আপনারা বলেন আপনারা কি কি সমস্যা বোধ করেন আমার বলার শেষ লক্ষ্য করা থেকে শ্রেণীতে শৃঙ্খলা রক্ষা করতে পারি। আমি যেগুলো বলি এর বাইরে কি কি সমস্যা আপনাদের আছে যেগুলো আপনারা ক্লাসের মধ্যে পান মেনটেন করতে পারেন বলেন।
আমার জানা সবই বলেছে এখন আপনাকে ওইগুলো তুলে থাকে বলতে পারেন। মানে কোনো কিছু এরপরেও যদি গিয়ে দেখি বাচ্চারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমার একটা কিন্তু খুবই খারাপ লেগেছিল। আমি বাচ্চাকে বলছি দাঁড়াও, বাচ্চাটা না দাঁড়ায় অভিভাবকের কাছে চলে গেল, অভিভাবকও কিছু বললো না, আমার সেবিকাও কিছু বললো না। আমার এমন মেজাজটা আমার খারাপ হয়েছে। আমি ওই দিন, একমাত্র ওই দিনই আমি কেন্দ্রে গিয়ে বলেছি, আপা আমি আজ পর্যন্ত যতগুলো কেন্দ্রে গেছি সবথেকে খারাপ লেগেছে আজকে। ওদের আমার বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার একটা খারাপ লেগেছে। কেন বলতে মানে বাচ্চাকে ভয় পাওয়া একটা আলাদা জিনিস। আর এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে শিক্ষাদের আদব শেখানোর ক্ষেত্রে ব্যাপক ঘাটতি আছে। আমার শিক্ষার্থীদেরকে আদবও শেখাতে হবে। সালাম বড়দেরকে দেখলে সালাম দেওয়া, দাঁড়াতে হবে এটা আমি চাই না, এখানে দাঁড়াতে হবে, সালাম উত্তর দেওয়া, এই কথাগুলো বলা না কাজ বলতে করা। আপনি বলবেন আপনার শিক্ষার্থী করবে না মানে আমরা সময় ব্যবস্থাপনা বা শ্রেণী কক্ষ ব্যবস্থাপনা বললাম